আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এতক্ষণ হয়তো হেডলাইন এবং ব্যানার দেখে চিন্তিত হয়ে পড়েছেন যে হঠাৎ করে কিভাবে বললাম যে হাদি হত্যাকারী ফয়সাল পুলিশ হেফাজতে। জি, আপনি যেটা শুনছেন সেটাই সত্য। তার কারণটা কি আমি আপনাদেরকে বলি। ঠিক হাদিকে গুলি করার পরপর 24 ঘন্টাও যায়নি, 6 থেকে 7 ঘন্টার ভেতরে আমেরিকা থেকে জুলকার নাইন সায়ের সে বলে দিল যে হাদি হত্যাকারীরা ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন সেটা ধরতে পারেনি। এবং পরবর্তীতে আপনারা দেখলেন যে হাদির হত্যাকারীদেরকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে অনুরোধ জানিয়েছেন। এরপরে আবার হাদিকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সারা বাংলাদেশের সমস্ত ইন্ডিয়ান যেই কনসুলেটগুলো ছিল সবগুলোতে আক্রমণও করেছে। এরপরও হাদির হত্যাকারীর কোনো আসলে হদিস নেই, সে আসলে কোথায় আছে। ইন্ডিয়া বলেছে যে তাদের এখানে তারা এখনো কাউকে ধরেনি অবৈধ অনুপ্রবেশকারী, কারণ ইন্ডিয়ান বর্ডার টোটালি সিল্ড আপ। তাহলে বাংলাদেশ বর্ডারও সিল্ড আপ। এবং পাকিস্তানের একটা পত্রিকাতে আপনারা গত 2 দিন আগে দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী বিজেপি মিলে আমাদের যত সমরাস্ত্র আছে সবগুলো নাকি ইন্ডিয়ান বর্ডারের কাছে নিয়ে গেছে। সেইখানে আপনার তুর্কি থেকে পাওয়া বিভিন্ন গাইডেড মিসাইল, যেগুলো নির্ভুল নিশানা, এগুলো সব নাকি ওখানে হাজির। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীও পুরোটা আসলে গত 2 সপ্তাহ ধরে বর্ডারে হাজির। তাহলে এই ভাই কই থেকে পালাইলেন, এটা যেমন একটা ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। এবং আরেকটা ইনফরমেশন, যেটা 176 কোটি টাকার চেক পাওয়া গেছে ফয়সালের বাড়ি থেকে, বোনের বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, সব জায়গা থেকে। সেইটা কোন ব্যাংকের চেক বা কিসের চেক এইটা কিন্তু বলেনি। এবং যতটুকু ইনফরমেশন আছে সেইটাতে হাবিব ব্যাংকের 16টা চেক। হাবিব ব্যাংক, হাবিব ব্যাংক লিমিটেড, যেটা পাকিস্তানের হাবিব ব্যাংক, বাংলাদেশ আছে মতিঝিল একটা শাখা আছে, সেইটার 16টা চেক পাওয়া গেছে ফয়সালের বাড়িতে। এবং এনবিপি, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, এইটার পাওয়া গেছে 13টা চেক। 16টা এবং 13টা মিলে 29টা চেকেই আছে প্রায় 120 কোটি টাকা। এগুলো দোনোটাই পাকিস্তানের ব্যাংক। এবং এই চেকগুলো সব ওখান থেকে উদ্ধার হয়েছে, কিন্তু সেইটা এই মুহূর্তে বলছে না, কারণ এটা যদি বলে তাহলে বহু রথী মহারথী ধরা খেয়ে যাবে। পুরাটাই আইএসের নিয়ন্ত্রণে এই 2 ব্যাংকের চেকই তার কাছে ছিল। যদিও এখন যতটুকু শোনা যাচ্ছে যেই 65 লক্ষ টাকা নাকি ফয়সালের ব্যাংকে আছে সেইটাও ট্রান্সফার্ড বাই হাবিব ব্যাংক। হাবিব ব্যাংক থেকে সেটা ট্রান্সফার হয়ে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল, এটা কিন্তু কেউ বলছে না। এখন পুলিশের হাতে আছে, যেটা বলছিলাম যে পুলিশের হাতে আছে। হ্যাঁ, পুলিশের হাতে আছে এবং তাকে আসলে আমরা কেউই কখনো জীবিত দেখব না। ফয়সালকে ফয়সালকে দেখা যাবে যে হয়তো ক্রসফায়ারে মারা গেছে বা দুর্ঘটনায় মারা গেছে, এরকম একটা নাটক সাজানোর ফুল প্লেস প্ল্যান। এবং সেটা হইতে পারে 25শে ডিসেম্বরের আগে, হতে পারে 25শে ডিসেম্বরের পরে। কখন কোথায় কিভাবে হবে সেইটা হয়তো যখন ঘটনাটা ঘটে যাবে তখনই জানা যাবে। তবে ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে গত শুক্রবারে বাংলাদেশ সেনাপ্রধানের যখন কথা হয়েছে তখন ইন্ডিয়ান সেনাপ্রধানও চাপ দিয়েছে যে হাদির হত্যাকারী তোমাদের কাছে আছে, তোমরা যদি প্রকাশ না করে দেয়, পুলিশ ডিজিএফআই যদি প্রকাশ করে না দেয়, তাহলে সেইটা আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে কোথার থেকে কখন ধরেছ সব বলে দিব। এটাতেই বড় গন্ডগোল। এবং আপনাদেরকে এর আগের 2টা ভিডিওতে আমি বলেছিলাম যে দেখেন, এই যে ওরা 24 ঘন্টার আলটিমেটাম দিল শনিবারে লাশ দাফনের পর, 24 ঘন্টার আলটিমেটাম, এই আলটিমেটামের কিছুই হবে না, কারণ রক্ত ঠান্ডা হয়ে যাবে, এই আলটিমেটামের কিছু হবে না। আজকে আপনারা দেখেন যে আমাদের ইত্তেফাক পত্রিকা সব বিভিন্ন পত্রিকায় আছে যে ওদের রক্ত আসলে ঠান্ডা হয়ে গেছে। এবং হাদির হত্যাকারীরা কোথায় আছে এটা এখনো পুলিশ জানে না বলে পুলিশ নিজেও বলছে, কিন্তু আছে আসলে পুলিশের কাছে। এবং পুলিশ তাকে যে কোনো মুহূর্তে তাকে শুট আউট করে বলবে যে সে পালিয়ে যাচ্ছিল, আমরা ধরতে চেষ্টা করেছি, হয়তো উল্টা আমাদেরকে গুলি করেছে, যার কারণে আমরা গুলি করে দিয়েছি। এরই মধ্যে একজন দুইজন পুলিশ, ওই যে হিন্দি ফিল্মে দেখেন না যে নিজেরা নিজেদের গুলি করে দেয়, হাতে লাগে বা পেটের কোথাও দিয়ে লাগে, পায়ের কোথাও দিয়ে লাগে, মানে সামান্য একটু ছিঁড়ে যাবে, আহত হবে, এইটাই, কিন্তু ওই বেটার জীবন যাবে।
এবং একজন না, হাদির সাথে সে মোটরসাইকেলের যে ড্রাইভার ছিল সেও আছে, দোনোজনেই মারা যাবে এবং দোনোজনের লাশই আপনারা অপঘাতে মৃত্যুর লাশ পাবেন। আপনারা গতকালকে বিভিন্ন ইউটিউবে দেখেছেন যে হাদির এক বোন বলেছে, হাদির বোন না, ফয়সালের বোন বলেছে হাদিকে যেভাবে ফয়সাল মেরেছে আমরা চাই ফয়সালও সেভাবে শুট আউটে মারা যাক, গুলি করে মারা হোক, ওরও মাথায় গুলি করে দেওয়া হোক। এগুলো হচ্ছে আবার হাইপ তোলা। আজকে সকালের যে ভিডিওটা পেয়েছিলেন আপনারা, ওই যে আমি বলেছিলাম যে রয়ের, অনেকে আমাকে প্রশ্ন করছে ভাই পাক্যাদের সাথে রয়ের কি সম্পর্ক। তো ভাই পাক্যাদের সাথে রয়ের সম্পর্কটা হচ্ছে যে এই সব কিছু করে একটা লোককে তৈরি করে আনে, আর তখন পাক্যাদের চিন্তা থাকে যে আরে এ তো বেশ ভারত বিরোধী, তারে ফালাই দিলে দোষটা যায় পড়বে কোথায়? ভারতের উপরে। এটা হচ্ছে সিস্টেম। তৈরি করে দিচ্ছে, কিন্তু যারে যারে তৈরি করে দিচ্ছে, এরপরে পাইকারা ফালাচ্ছে। এটা হচ্ছে নর্মাল সিস্টেম। লরেন্স বিষ্ণু মনে আছে, জেড নিরাপত্তা পায় সালমান খান, তার ঘরের ভিতরে যাইয়া তার পোলাপাইন গুলি করে দেয়। কই কানাডায় খালিস্তানপন্থী নেতা মারা যায়, কিন্তু লরেন্স বিষ্ণু কোথায়? তিহার জেলে। এগুলো সব সায়েন্স। এটার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নেই, এটা এমনিই বোঝা যায়। সুতরাং একটা জিনিস খেয়াল রাখেন, হাদির হত্যাকারীরা আছে, হাদির হত্যাকারী ফয়সাল এবং ড্রাইভার দুইজনই আছে পুলিশের কাছে, যে কোনো মুহূর্তে তাদের ক্রস ফায়ারের লাশ পাবে। এটাই হচ্ছে যে 100% গ্যারান্টেড সত্য কথা। এবং এটা দেখবেন হয় 25 তারিখে আগে, নাই 25 তারিখের পরে, ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসের ভেতরেই যা ঘটবে, দেখতে থাকুন। বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদির হত্যাকারী এবং সেই হত্যাকারীর সঙ্গে থাকা মোটরসাইকেল চালক, এরা দুজনেই তাকে গুলি করার দিন অর্থাৎ 12ই ডিসেম্বর শুক্রবারেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতের আসামের গুয়াহাটি পৌঁছে গেছেন বাংলাদেশের প্রবাসী সাংবাদিক, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তার তথ্যসূত্রের ভিত্তিতে একেবারে শতভাগ নিশ্চিত করে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর থেকেই বাংলাদেশ জুড়ে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলন তুঙ্গে ওঠে। এর মধ্যে ভারতের হাইকমিশন অভিমুখে মার্চ হয়েছে, হামলার প্রচেষ্টা হয়েছে, ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে চট্টগ্রামে এবং খুলনাতেও। আর এখন বাংলাদেশের পুলিশ সর্বশেষ ওসমান হাদির মৃত্যুর পর যে আপডেট দিয়েছে, তারা কতটুকু অগ্রগতি করেছে তদন্তে সে প্রসঙ্গে রোববার দিনে সেখানেও পুলিশের একজন অতিরিক্ত আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই প্রেস ব্রিফিংয়ে হাজির হয়ে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই জানিয়েছেন যে ওসমান হাদির হত্যাকারীরা কোথায় আছে, দেশে না দেশের বাইরে, এ বিষয়ে তারা এখনো নিশ্চিত নয়। এবং এই ঘোষণার পরে ইনকিলাব মঞ্চ, ওসমান হাদির যে রাজনৈতিক দল, যারা একটা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে রেখেছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর বিষয়ে, যে এরা যদি জানাতে না পারেন যে কি ধরনের অগ্রগতি হয়েছে তদন্তে 24 ঘন্টার মধ্যে, তাহলে তাদেরকে পদত্যাগ করতে হবে। এমন একটা আলটিমেটামের মধ্যে যখন একজন অতিরিক্ত আইজিপি উপস্থিত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করেছেন যে ওসমান হাদির ঘটনার তদন্তে কতটুকু অগ্রগতি হয়েছে, তখন প্রথম ইনকিলাব মঞ্চ প্রতিক্রিয়ায় যেমন উষ্মা প্রকাশ করেছে, ক্ষোভ প্রকাশ করেছে যে একজন অতিরিক্ত আইজিপিকে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্রিফিং করিয়ে ওসমান হাদি হত্যা মামলার মতো গুরুতর হত্যা মামলাকে হালকা করে দেখানোর প্রচেষ্টা করেছে এবং ঘোষণা দিয়েছে যে সোমবার তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে। কিন্তু ওই ঘোষণার কয়েক ঘন্টা বাদেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ইনকিলাব মঞ্চ সবচেয়ে কৌতূহলোদ্দীপক, সবচেয়ে ইন্টারেস্টিং যেই দাবিটি করেছে সেটা হচ্ছে ওসমান হাদির হত্যাকারীদের তারা জীবিত পেতে চায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা দাবি জানিয়েছে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওসমান হাদির হত্যাকারীদের জীবিত ধরে আনে, কোনোভাবেই তাদের যাতে ক্রস ফায়ারে দেওয়া না হয়। তার মানে ওসমান হাদির রাজনৈতিক দল ইনকিলাব মঞ্চ বা তার রাজনৈতিক সহকর্মীরা এমন একটা আশঙ্কা
এখন গুরুতরভাবেই করছেন যে ওসমান হাদির হত্যা প্রচেষ্টাকারীরা শুধুমাত্র দেশে আছেন তাই নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধরে বিভিন্ন প্রশ্নের যে মানে এক রকমের উদ্রেক হয়েছে। ওসমান হাদি, যিনি কিনা ঢাকা ৮ আসনে নির্বাচনে পদপ্রার্থী হিসেবে জনসংযোগ করে বেড়াচ্ছিলেন, তিনি হঠাৎ করেই দিনে দুপুরে শুক্রবার দিন রিকশায় যাওয়ার সময় তারই এক রাজনৈতিক সহকর্মী, মানে যিনি কিনা তাকে নির্বাচনে প্রচার কাজে সাহায্য করছিলেন, এমন এক ফয়সাল করিমের দ্বারা গুলিবিদ্ধ হওয়ার পরে সেই প্রশ্নগুলোর যাতে আর উত্তর না মেলে সে কারণে হত্যাকারীদেরকে শেষ পর্যন্ত ক্রস ফায়ারে দেওয়ার কথা ভাবছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটাই তার মানে এখন আপাতত সবচেয়ে বড় ভয় এবং সবচেয়ে বড় উদ্বেগ ওসমান হাদির রাজনৈতিক দলের জন্যে। এটা ভীষণ একটা ইন্টারেস্টিং মোড় ঘুরিয়েছে ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তের বিষয়ে বা এ নিয়ে যেসব প্রশ্ন আছে সেসব ক্ষেত্রে। কারণ কেনই বা ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে যুক্তরাজ্যে বসে একজন সাংবাদিক জেনে ফেলতে পারলেন যে ওসমান হাদির ওপর যারা হামলা চালিয়েছেন তারা কিনা সীমান্ত পার হয়ে আসামের গুয়াহাটি চলে গেছেন, এবং সেই কথাটাতে বিশ্বাস করে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম সে খবর দিতে থাকলো যে ওসমান হাদির খুনিরা, মানে তখন হত্যা প্রচেষ্টাকারীরা, তারা পালিয়ে গেছে সীমান্ত পেরিয়ে। এবং আমরা দেখলাম যে ওসমান হাদির রাজনৈতিক সহকর্মীরা অন্যান্য দলের, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে ইনকিলাব মঞ্চের ডাকে এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলগুলো শহীদ মিনারে একত্র হয়ে হাতে হাত রেখে শপথ নিল যে বাংলাদেশকে তারা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করে ছাড়বে। তার কারণ হিসেবে তারা বলল যে বাংলাদেশের এই যে একজন খুনিকে, ওসমান হাদির মতো এক তরুণ নেতার খুনিকে ভারত আশ্রয় দিয়েছে, তার প্রতিবাদেই তারা এখন প্রয়োজনে ভারতের সকল প্রতিষ্ঠানে হামলা করবে এবং একে একে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। শুধু তাই নয়, ভারতীয় হাই কমিশন সম্মুখে তারা মার্চ করবে। সে মার্চ সরকার ঠেকিয়ে দিল বটে, ঢাকারটা, খুলনায় হলো, চট্টগ্রামে হলো, পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো। অন্যদিকে বিক্ষোভকারীরা আরেকটি যে ঐক্য গড়ে উঠল জুলাই ঐক্য নামে, সেই জুলাই ঐক্যের নেতারা হাইকমিশনের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন যে এবার পুলিশি বাধার মুখে তারা সরে যাচ্ছেন বটে, কিন্তু ওসমান হাদির ওপর হামলাকারীদের যদি ভারত ফেরত না দেয় তাহলে পরের বার তারা হাইকমিশনের মানে সকল বাধা ভঙ্গ করে, পুলিশি ব্যারিকেড, পুলিশি বাধা ভঙ্গ করে হাইকমিশনের ভেতরে ঢুকে ছাড়বেন। এরপর বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ ভারত তো বটেই, সকল বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূতেরা তাদের নিরাপত্তা নিয়ে, তাদের মিশন এবং পোস্টগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিন্তু এই বিদেশি রাষ্ট্রদূতদেরকে তাদের নিরাপত্তা দেওয়ার কথা আশ্বাস দিয়ে ব্রিফিংও করতে হলো। কিন্তু এরপর ওসমান হাদির মৃত্যুর খবর এলো 18ই ডিসেম্বর এবং আরেক দফা চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন জায়গায় ভারতীয় মিশনের যে জায়গাগুলো আছে সেগুলোতে হামলা বা হামলা প্রচেষ্টার ঘটনা ঘটলো। তুঙ্গে উঠল ভারত বিরোধী আন্দোলন এবং এখন কিনা এসে পুলিশ বলছে যে কোথায় আছে ওসমান হাদির হত্যা প্রচেষ্টাকারীরা বা হত্যাকারীরা সে সম্পর্কে পুলিশ বা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত নয়। দেখেন, এর আগেও কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঠিকই এই কথাটা বলেছিল, যখন জুলকারনাইন সায়ের বলে দিয়েছেন বলে এই সারা বাংলাদেশে আন্দোলন তুঙ্গে। এমনকি মনে রাখতে হবে সরকারও যে এই ভারতেই ওসমান হাদির খুনিরা পালিয়ে গেছে এই বিশ্বাসে বিশ্বাস করছিল, কিংবা সরকারের কাছে তথ্য ছিল, তার প্রমাণ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে নিয়ে এসে অনুরোধ জানিয়েছিল যে ওসমান হাদির খুনিরা ভারতে পালিয়ে গেলে তাদের গ্রেফতার করে যাতে দ্রুততম সময়ে বাংলাদেশে দিয়ে দেওয়া হয়। এটা আরেকটা ইন্টারেস্টিং অনুরোধ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে। কারণ আপনারা সকলেই জানেন, মানে আমরা জানি
যে অন্য কোনো দেশের সীমান্ত পার হয়ে গেলে অনুপ্রবেশকারীকে, একজন অবৈধ অনুপ্রবেশকারী, অপরাধী হন বা সাধারণ মানুষ হোক, তাকে যখন গ্রেফতার করা হয় তখন গ্রেফতার করে কিন্তু আরেক দেশের হাতে সরাসরি তুলে দেওয়া যায় না। নিয়মটা হচ্ছে এরপর অবৈধ অনুপ্রবেশের মামলায় প্রধানত পড়তে হয় ওই ব্যক্তিকে। যেমন এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তাকে যখন শিলংয়ে পাওয়া গেল, তারপর শিলং পুলিশ একদিকে তাকে বছরের পর বছর একরকম মানে আরামে নিজের মতো শিলংয়ের গেস্ট হাউসে থাকতে দিয়েছে বটে, কিন্তু তাকে কিন্তু মামলা লড়ে যেতে হয়েছে অবৈধ অনুপ্রবেশের, যে তিনি ঠিক কি অবস্থায় কেন ভারতের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে গেলেন। কাজেই একজন হত্যাকারীকে বা অপরাধীকে ধরলেই তো ভারত দিয়ে দিতে পারবে না। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় একদিকে অনুরোধ করলো ভারতের হাইকমিশনারকে দিয়ে, তার মানে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে খবর ছিল যে জুলকারনাইন সায়ের যে কথা বলেছেন সেটাই সত্যি, খুনিরা পালিয়ে গেছে ভারতে। অথচ এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে তারা জানে না ঠিক কোথায় আছে খুনিরা। আর ওসমান হাদির দলের রাজনৈতিক সহকর্মীরা বলছেন যে এই হত্যাকারীদের ধরলে তাদেরকে যেন জীবিত ধরা হয়, ক্রস ফায়ারে দেওয়া না হয়। তার মানে কি বাংলাদেশের সঙ্গে ভারতের এমন কোনো মানে বোঝাপড়া হয়েছে যার ফলে ভারত ওসমান হাদির হত্যাকারীদের পুশব্যাক করে দিতে, মানে যেটা এক রকমের কোথাও লেখা পড়া থাকবে না যে কাকে কোথা দিয়ে, যেটা ভারত গত মার্চ মাস থেকে ক্রমাগতভাবে করছে, অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে বিভিন্ন জনকে কোনো মামলা মোকদ্দমা আদালতের মুখোমুখি না করে আবার সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, যেটা নিয়ে ভারতে মানবাধিকার সংগঠনগুলো, আইনজীবীরা, আদালতগুলো বারবার সরকারকে সাবধান করছে। তার মানে ভারত সরকার আর বাংলাদেশ সরকারের মধ্যে ভারত বিরোধিতা যখন তুঙ্গে, যখন বাংলাদেশ কমিশনের সামনে ভারতেও হিন্দু চরমপন্থীরা বিক্ষোভ করছেন, তখন কি দুই দেশের সরকারের মধ্যে একটা বোঝাপড়া হয়ে গেছে যে ওসমান হাদির হত্যাকারীদের ভারত সীমান্ত দিয়ে পুশব্যাক করে দেবে? বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারপর বলবে যে দুর্গম এলাকায় ওই হত্যাকারীকে ধরতে গেলে সেই হত্যাকারী তাদের দিকে গুলি ছোড়ে এবং তারা পাল্টা গুলি ছুড়লে হত্যাকারী নিহত হয়ে যায়। মানে ক্রস ফায়ারের একেবারে বাধা ধরা গল্পটা, যেমন যাতে একদিকে যেমন এসব খবর বেরিয়ে না আসে যে সীমান্ত দিয়ে কিভাবে সে আবার ঢুকলো, অন্যদিকে সবচেয়ে বড় কথা যেটা, কে ওসমান হাদিকে হত্যা করতে এই ব্যক্তিকে নিয়োজিত করলো সেটা না জানা যায়। মনে তো রাখতে হবে শুক্রবার 12ই ডিসেম্বর যখন ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন, যখন বাংলাদেশের অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মানুষ ওসমান হাদিকে চিনতেনও না, পরের দিন বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলো সংবাদ করলো যে নির্বাচনের একজন প্রার্থী গুলিবিদ্ধ, মানে ওসমান হাদির নামটাও শিরোনামে লিখবার প্রয়োজন বোধ করলো না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন প্রেস ব্রিফিং করছিলেন তিনি নাম মনে করতে পারছিলেন না ওসমান হাদির, এবং তিনি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে সেই আসনে প্রার্থী হতে আগ্রহী এবং ছাত্র শিবির নেতা ডাকসু ভিপি সাদিক কায়েম ঘোষণা দিয়ে দিলেন যে চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইঙ্গিত করলেন বিএনপির দিকে। বিএনপি নেতা মির্জা আব্বাস গেলেন ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে, সেখানে ইনকিলাব মঞ্চ তার মানে ওসমান হাদির ঘনিষ্ঠ সহকর্মীরা প্রতিরোধ গড়ে তুললেন, ভুয়া ভুয়া স্লোগান দিলেন, অপমান করলেন মির্জা আব্বাসকে যে মির্জা আব্বাস রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ওসমান হাদির ওপর গুলি চালিয়েছেন কিনা। এরপর মোটামুটি দুদিন ধরে জামায়াতে ইসলামী আর বিএনপির মধ্যে পারস্পরিক দোষারোপ চলল। আর তারপরে আমরা দেখলাম বাংলাদেশের রাজনীতিতে বিরাট ভারত বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী প্রতিরোধ সংহতি গড়ে উঠল এই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার উপরে, এই তথ্যটির ওপর ভিত্তি করে যে ওসমান হাদিকে হত্যাকারীরা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। এই পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে সত্যি মনে প্রশ্ন জাগে যে কারা জড়িত ছিলেন এই ওসমান হাদিকে গুলি করার ঘটনায়, সেটা কখনো জানা যাবে কিনা। কারণ একদিকে যেমন বলা হয়েছে জুলকারনাইন সায়েরি তথ্য দিয়েছিলেন প্রথম যে গুলি যিনি করেছেন সেই ফয়সাল করিম সাবেক ছাত্রলীগ নেতা, অন্যদিকে প্রশ্ন জেগেছে সেই সাবেক ছাত্রলীগ নেতাকে কেন নির্বাচনী প্রচার কাজে বা দলের ভেতরে এত ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ দিলেন ওসমান হাদি, কেন ওই ফয়সাল করিম মাসুদ ইউনূস সরকারের আমলে 2024-এর নভেম্বরে অস্ত্র
সহ ডাকাতি করতে গিয়ে ধরা পড়ার পর জামিন পেয়ে গেলেন? এমন অনেক প্রশ্নের উত্তর এখনো মেলে না। আর অন্যদিকে সবচেয়ে প্রশ্নের উত্তর মেলে না বলে যাদের দিকে সন্দেহের তীর সবচেয়ে আগে যায়, বা আকেলমান্দ মানুষ যাদেরকে সন্দেহ করবেন সবচেয়ে বেশি, ওসমান হাদির দল ইনকিলাব মঞ্চ এই দাবিটিও কিন্তু যুক্ত করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে। তারা বলেছে, সিভিল এবং মিলিটারি গোয়েন্দাদের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদের দোসর কারা কারা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করতে হবে, অপসারণ করতে হবে। তার মানে এমন একটা জমজমাট ঘটনা, যে ঘটনা 6 দিনের মধ্যে লাখ লাখ লোকের সমাবেশ ঘটিয়ে ফেলল এক অপরিচিত তরুণ নেতার জানা যায়, যে ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্ককে আবারও একেবারে খাদের কিনারে নিয়ে গেল, যে ঘটনায় বিএনপি নেতা মির্জা আব্বাস থেকে ভারতের সকলকে সন্দেহ করছে, এমনকি ওসমান হাদির আপন বড় বোন। সেই ঘটনাটি কিভাবে ঘটলো, কারা ঘটালো, সেক্ষেত্রে ইনকিলাব মঞ্চ কিন্তু আঙুল তুলেছে সিভিল মিলিটারি প্রশাসনের গোয়েন্দাদের দিকেও। ওই দিকে চোখ ফেললে হয়তো অনেক ক্ষেত্রেই পরিষ্কার হয় কিভাবে এত দ্রুত যুক্তরাজ্য বসে কোনো সাংবাদিক খবর পেয়ে যান, গুলিকে চালালো, কিভাবে যুক্তরাজ্য বসে একজন সাংবাদিক খবর পেয়ে যান যে খুনি বাংলাদেশে আছে না ভারত পালিয়ে গেছে, আর কেনই বা পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো কাছে খবর না থাকার পরেও খুনি ভারতে আছে জেনেই ভারতের সঙ্গে সে বিষয়ে যোগাযোগ শুরু করে। ওসমান হাদি হত্যা রহস্য সম্ভবত আরও ঘনীভূত হবে। অনেক ক্ষেত্রে বাংলাদেশে এরকম রহস্যময় অনেক ঘটনার সকল জট খুলবার আগেই মানুষ তা বিস্মৃত হতে শুরু করে। দেখা যাক ওসমান হাদির সহকর্মীরা রাজপথে থেকে এই ঘটনার রহস্য ভেদ আদায় করে আনতে পারেন।